দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। দেশের জনগণ সমর্থন দেওয়ার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি, এমন মন্তব্য করেছেন চারিদিকে চলমান ধর্ষণ। দর্শক, আমরা এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সেনা প্রধান জেনারেল ওয়াকারকে সরাসরি গণদোলাই দিচ্ছে শিক্ষার্থীরা। ইতিমধ্যে আপনারা সব সরাসরি ভিডিও ফুটেজ সহ দেখতে পাচ্ছেন। জাতিসংঘের মিশনে যাওয়া আপনি আর আপনার দুর্বৃত্ত জেনারেলদের গোয়াটমির জন্য যদি বন্ধ হয়ে যায় আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আমরা বিপ্লব করে আসছি, আঙ্গুল তোলারে আমরা ডরাই না। আমরা 18 কোটি জনতা সিক্কর দিলে উদ্ধত আঙ্গুল কানে দিতে হবে, নয়তো কানপট্টি ফেটে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে তথ্যানুসন্ধানী প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে। এর মাধ্যমে তারা প্রতিবেদনে উঠে আসা সিদ্ধান্তকে অগ্রাহ্য এবং অবমাননা করার চেষ্টা করছে। বর্তমান সরকারের পাশে কি কেউ নাই? বাংলার জনগণ কি নাই? আছে। কারা আছে? সঙ্গে সঙ্গে শেয়ার করা হয়েছে, বুঝানেন। সঙ্গে সঙ্গে ভারতের মিডিয়া চিৎকার করে বলা শুরু হয়েছে, ওই যে স্বৈরা শাসক, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার স্বৈরা শাসক, পুলিশ দিয়ে সাধারণ জনগণের উপরে লাঠি পেটা করতেছে। এইটা বিদেশিদের মাথা ভাইরে, কোন দেশে প্যাচ লাগানোর জন্য এদের মাথা কোন লেভেলে কাজ করে। আমি আইএসপিআর আমাদের সেনাবাহিনীর যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তাদেরই বিজ্ঞপ্তিটা দেখার পর আমার কাছেও এই চিকন কথাটা মাথায় আসছে। চিকন কথাটা গেল 2-3 দিন আগে কি বলা হয় যে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যে 5ই আগস্ট বা 4ই আগস্ট সেনাবাহিনী কেন পরিবর্তিত অবস্থায় আসলো, জাতিসংঘের আপনার কি বলা হয় যে মানবাধিকার যিনি দেখাশোনা করেন কমিশনার আছেন, হাই কমিশন ভলকার তুর্ক একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ একটা বার্তা পাঠাইছিল। যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। তাই এক মুহূর্ত না টেনে সবাইকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা একটু দেখে আসবো জাতিসংঘের মিশনে যাওয়া আপনি আর আপনার দুর্বৃত্ত জেনারেলদের গোয়াটমির জন্য যদি বন্ধ হয়ে যায় আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আমরা বিপ্লব করে আসছি, আঙ্গুল তোলারে আমরা ডরাই না। আমরা 18 কোটি জনতা সিক্কর দিলে উদ্ধত আঙ্গুল কানে দিতে হবে, নয়তো কানপট্টি ফেটে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে তথ্যানুসন্ধানী প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে। এর মাধ্যমে তারা প্রতিবেদনে উঠে আসা সিদ্ধান্তকে অগ্রাহ্য এবং অবমাননা করার চেষ্টা করছে। তাদের প্রতিক্রিয়া পত্রটা বেশ ত্রুটিপূর্ণ এবং প্রতিবেদনে উত্থাপিত মূল বিষয়গুলোর যথাযথ জবাব দিতে তারা ব্যর্থ হয়েছে। আসেন ব্যাখ্যা করে দেখি কেন সেনাবাহিনীর প্রতিক্রিয়াটা অসম্পূর্ণ, অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর, যা জবাব হিসাবে একেবারে যথেষ্ট না। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্যানুসন্ধানী প্রতিবেদন কোন অনুমান ভিত্তিক বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দলিল না, বরং এটা ব্যাপক প্রমাণের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এই প্রতিবেদনের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, ফরেনসিক বিশ্লেষণ, চিকিৎসা প্রতিবেদন, অস্ত্র বিশ্লেষণ এবং যাচাইকৃত ভিডিও ফুটেজ অন্তর্ভুক্ত হয়েছে। এতে 2024 জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর সদস্যদের দিয়ে সংঘটিত বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের একাধিক প্রমাণিত ঘটনা তুলে ধরা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, 1 নাম্বার সেনাবাহিনীর বিচার বহির্ভূত হত্যা। সেনাবাহিনীর সদস্যরা অন্তত 3টা ঘটনায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে সামরিক রাইফেল থেকে প্রাণঘাতী গুলি ছুড়ছে, যার উদ্দেশ্য ছিল হত্যার মাধ্যমে দমন করা। এর ফলে অন্তত 1টা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এটা দেখেন, এটা খুব স্পষ্টভাবে লেখা আছে এখানে। 2 নাম্বার মানবাধিকার লঙ্ঘনে সেনাবাহিনীর সহায়ক ভূমিকা। সেনাবাহিনী পুলিশের এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর জন্য এক ধরনের সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করছে। বিশেষ করে যখন পুলিশ এবং র্যাব ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নেওয়ার নামে যাত্রাবাড়ি এলাকায় নির্বিচারে গণহত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করে। খুব স্পষ্টভাবে এই পৃষ্ঠা 38 লেখা আছে। 3 নাম্বার নির্বিচারে গ্রেপ্তার এবং গণ আটক অভিযান। জুলাই মাসের শেষ দিকে সেনাবাহিনী ব্যাপক অভিযান পরিচালনা অংশ নেয়, যেখানে পুলিশ এবং র্যাব নির্বিচারে বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তার করে, যাতে বিক্ষোভ পুনরায় সংঘটিত হতে না পারে। এটা দেখেন, এখানে খুব স্পষ্টভাবে বলা আছে। এই প্রমাণিত ঘটনাগুলা পরিষ্কারভাবে দেখায় সেনাবাহিনী তার ভূমিকা অস্বীকার করার চেষ্টা করলেও বাস্তব তথ্যের সাথে সেটা সঙ্গতিপূর্ণ না। সম্প্রতি 2 মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে কর্মরত জাজ অ্যাডভোকেট জেনারেলের বিভাগ থেকে পাঠানো বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত
OHCHR এর প্রতিবেদনের বিরুদ্ধে দেওয়া প্রতিক্রিয়াটা আজ আমার আলোচনার বিষয়, বুঝতেই পারতেছে। খুবই নিকট অতীতের ফ্যাসিবাদী শাসন অনুসরণ কইরা সেনা সদর তাদের পুরানো এবং অভ্যস্ত বয়ান অনুকরণ কইরা এটা তৈরি করছে। খুনি হাসিনার মতো একইভাবে জাতিসংঘের এই সংস্থার প্রতিবেদনে প্রকাশিত বিষয়বস্তুকে এরা অস্বীকার করছে। এরা ভুলে যেতে চাইছে যে ইন্টারনেটে ছড়ায় থাকা অজস্র ভিডিওর নজির এবং উপস্থাপিত কঠোর প্রামাণিক নিদর্শনসমূহ এই প্রতিবেদনকে জোরালোভাবে সমর্থন করে। অবাস্তবোচিত প্রতিক্রিয়া দেওয়ার মাধ্যমে সেনা কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে বাতিল করে দেওয়ার এক ভিত্তিহীন অপচেষ্টা চালাচ্ছে। এদের প্রতিক্রিয়াটা যে কতটা অন্তঃসার শূন্য সেটা আজকে আমি দেশবাসীর সামনে তুলে ধরবো। আর্মি জেনারেলরা তাদের প্রতিক্রিয়া করতে গণ অভ্যুত্থান দমন করতে 2024 জুলাই আগস্ট মাসে গৃহীত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক পদক্ষেপগুলোকে বলছে সঠিক, উপযুক্ত বা যথাযথ, এবং এটাই প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করছে। এখনো যে সেনা নেতৃত্বে খুনি হাসিনার ভূতেরাই বসে আছে এই ঘটনা সেটা শক্ত প্রমাণ বহন করে। আমি এটা একে একে এখন বিস্তারিত আলাপ করি। আসেন শুরু করি আল্লাহ নামে। 1 নাম্বার, সেনা সদর তাদের প্রতিক্রিয়াটা বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের দপ্তরে সরাসরি পাঠিয়ে দিচ্ছে। এটা প্রচলিত সরকারি যোগাযোগ প্রক্রিয়াকে পাশ কাটায় বা এড়ায় করা হয়েছে। নিয়ম অনুযায়ী এই ধরনের চিঠি সেনা সদর, এখান থেকে যাবে সশস্ত্র বাহিনী বিভাগে, তারপরে যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রীতি মেনে আলোচ্য প্রতিক্রিয়া পত্রটা যদি সকল পর্যায়ে অতিক্রম করে আগাইতো তাহলে এর সত্যাসত্য যাচাই বাছাই করে তাদের দাবি বস্তুনিষ্ঠতা নির্ধারিত হয়ে যেত এবং এর সংশোধিত এবং পরিশোধিত রূপটা, চূড়ান্ত রূপটা তৈরি হওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে পাঠিত। এটাই আসল রীতি। কিন্তু ওরা তো হারকুলিস নিজেরা মনে করে। হারকুলিস এটা মিথ্যা ভাব দেখানো আজকের সামরিক নেতৃত্ব সরকারি নিয়ম নীতি এবং প্রক্রিয়ার তোয়াক্কা না কইরা সরাসরি জাতিসংঘের ঢাকাস্থ দপ্তরে তাদের প্রতিক্রিয়া পত্রটা পাঠায় দেওয়ার দুঃসাহস দেখাইছে। এখন বাংলাদেশের পুরো সশস্ত্র বাহিনীকে এটা করে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এখানে ভাবনার বিষয় হলো প্রতিক্রিয়া যদি ন্যায়সঙ্গত হয় তাহলে তো তার প্রেরণের দায়িত্ব পড়তো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, তাই না? তাড়াহুড়া করে সেনাবাহিনীর সদর দপ্তরে পাঠালো কেন? খুন এবং নিজ নাগরিকদের হতাহত করার মতো মানবতা বিরোধী অপরাধের দায় সশস্ত্র বাহিনী কেন নিজের কাজে তুলে নিল? সেটা তো ভাবনার বিষয়, তাই না? এই বাহিনীকে দুর্নামে জড়ায় ফেলা, বিশ্ব পরিমণ্ডলে একে ক্ষতিগ্রস্ত করা অসৎ লক্ষ্য থেকেই গণহত্যার মতো অপরাধের সাথে জড়িত সেনা নেতৃত্বের ছোট্ট গ্রুপটা এই অপকর্ম সচেতন ভাবে করছে বলে আমি মনে করি এবং দেশবাসীও সেটা মনে করে। এতে সবচেয়ে বেশি লাভবান হবে দেশপ্রেমিক এই বাহিনীকে, যারা সবসময় দুর্বল, ক্ষতিগ্রস্ত করতে চায় সেই শক্তি, এবং ইন্ডিয়ায় পালায় যাওয়া খুনি হাসিনা স্বয়ং। আমাদের শক্ত অনুমান এই চিঠি পাঠানোর বুদ্ধি দিছে ইন্ডিয়া, যেন বাংলাদেশের সেনাবাহিনীর শান্তি মিশন বিপদের মুখে পড়ে। 2 নাম্বার, সেনা সদর যে প্রতিক্রিয়া পত্রটা লিখছে তার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের দণ্ডবিধি এবং সেনা আইনের আওতায় সেনাবাহিনীকে রক্ষা করার অপচেষ্টা। সেখানে তারা নিরস্ত্র সাধারণ জনগণের উপরে যে অতিরিক্ত বল প্রয়োগ করছে সেটা ন্যায্যতা দেখানোর চেষ্টা করছে। এছাড়া অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে যে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে সেটা অস্বীকার করে সেনাবাহিনী তাদের পাঠানো প্রতিক্রিয়া পত্রে নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইছে। 3 নাম্বার, প্রকাশিত ভিডিওগুলোর মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে সেনাবাহিনী অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত বল প্রয়োগ করছে। বিক্ষোভকারীদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করছে। আন্দোলনকারীদের উপরে নজরদারির মাধ্যমে তাদের অবস্থান এবং গতিবিধি পর্যবেক্ষণ করে অন্যায়ভাবে আক্রমণকারী সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশ কর্তৃপক্ষকে জানাই দিচ্ছে এবং তার ফলে ফ্যাসিবাদীদের হামলাকে শানিত এবং মারাত্মক করে তুলছে। ফলে হতাহতের সংখ্যা বাড়ছে। সেনাবাহিনীর হেলিকপ্টার উপর্যুপরি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটাইছে এবং স্নাইপার রাইফেল থেকে গুলি চালাইছে। বিভিন্ন ভিডিও ক্লিপে সেনা কর্মকর্তাদের পৃথক পৃথক অবস্থান থেকে গুলি চালাইতে দেখা গেছে। এক সময় সেনাবাহিনীর নিজস্ব প্রতিবেদনে বিক্ষোভ দমন করতে 18,000 রাউন্ড গুলি চুরির কথা বলা হইলেও আলোচ্য প্রতিক্রিয়া করতে এখন এই যে বিবরণ দেওয়া হচ্ছে তা পূর্বের স্বীকারোক্তির সাথে সাংঘর্ষিক। এছাড়াও সেনাবাহিনীর বক্তব্যের কোথাও তাদের নিজেদের রুলস অফ এনগেজমেন্ট অনুসরণের কথা উল্লেখ নাই। এই বিষয়টা ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করা জরুরি। সেই সময় পরিচালিত সকল অপারেশন অডিট করা হলে বর্তমান সেনা নেতৃত্বের সকল জারিজুরি ফাঁস হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। 4 নাম্বার, প্রতিক্রিয়াপত্রে দাবি করা হয়েছে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সেনাবাহিনীর দেশীয় এবং আন্তর্জাতিক আইনি কাঠামো মেনে চলছে। এতে বলা হয়েছে তারা জনপ্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন ছিল, কিন্তু বাস্তবে পুরো ঘটনা ছিল ভিন্ন। বিক্ষোভকারীরা ছিল নিরস্ত্র, তাদের আচরণ আগ্রাসী ছিল না, নিরাপত্তা বাহিনীর কাছে থেকে যথেষ্ট এবং নিরাপদ দূরত্ব বজায় রেখেই বিক্ষুব্ধ মানুষ অবস্থান করতেছিল। সংখ্যায় শত শত, কখনো হাজারে হাজারে মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছিল, বাধার মুখে ইট পাটকেল ছুটছিল, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, লাঠিপেটার বিরুদ্ধে জনতা নানান প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল। আর যখনই গুলি করা হচ্ছিল তখনই তারা 2 হাত প্রশস্ত করে বুক সিতায়, শির উঁচায়, সম্মুখে আগায় মৃত্যুকে আলিঙ্গন করতেছিল। ফলে তখন নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে সংগঠিত সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, র্যাব এবং আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠীগুলোর সীমাহীন বল প্রয়োগ, মাত্রাতিরিক্ত জুলুম এবং ভয়ঙ্কর সহিংসতাকে ন্যায়সঙ্গত বলে এখন প্রতিক্রিয়াপত্রে লেখা অমার্জনীয় অপরাধ। 5 নাম্বার,
কোন দেশীয় বা আন্তর্জাতিক আইনি কাঠামোই নিরস্ত্র জনগণের উপরে প্রাণঘাতী বল প্রয়োগের অনুমতি দেয় না। আইন শৃঙ্খলার বিবেচনায় নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট লিখিত অনুমতি দিলে তার ভিত্তিতে বিক্ষুব্ধ মানুষকে প্রথমে সতর্ক করা হয়, তারপরে ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। সেটা ব্যর্থ হলে চূড়ান্ত পর্যায়ে অপ্রাণঘাতী বা দাঙ্গা নিয়ন্ত্রণকারী অস্ত্র দিয়ে শুধুমাত্র হাঁটুর নিচে আঘাত করার উদ্দেশ্যে গুলি চালানো যায়। কিন্তু গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী এর কোনো কিছু অনুসরণ বা মান্য করেনি। এখন 7 মাস পরে তখন সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপ সমূহের বৈধতা প্রমাণ করতে হলে সেনা সদর দপ্তরের নিম্নলিখিত তথ্যগুলো সম্মুখে হাজির করা উচিত ছিল। 1 নাম্বার, কোথায় কোন স্থানসমূহ সেনাবাহিনী গুলি চালাইছে সেই যুদ্ধস্থল বা সংঘর্ষস্থলের তালিকা প্রকাশ করা। 2 নাম্বার, যে সকল ম্যাজিস্ট্রেট ওই সমস্ত স্থানে দায়িত্বে ছিলেন তাদের নামের তালিকা দেওয়া। 3 নাম্বার, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের তখন স্বাক্ষরিত অনুমতি বা অনুমোদনের নথিপত্র প্রমাণ হিসেবে তুলে ধরা। এর কিছুই তারা করতে পারবে না। এখন এইবার আসেন পরের ইস্যু। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে UNDPKO এটার যে নির্দেশিকা সেটা গুরুতরভাবে লঙ্ঘন করে দেশবাসীর বিরুদ্ধে এই বিশ্ব সংস্থার লোগোযুক্ত সাজোয়া যান ব্যবহার করছে, যেটাকে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বলা হয়। অনেক ক্ষেত্রে বিজেপি, পুলিশ, র্যাব এবং আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠীগুলো মোতায়েনকৃত সামরিক বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই সুযোগ নিয়ে এই সকল বাহিনী প্রতিবাদী নিরীহ নাগরিকদের উপরে নির্বিঘ্নে নিপীড়ন চালাইছে। ভিডিও চিত্রে আরো দেখা গেছে যখন নিরস্ত্র আন্দোলনকারীরা আক্রান্ত হচ্ছিল তখন সেনাবাহিনী কোথাও তাদের রক্ষার জন্য আগায় আসেনি, নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো কোথাও কোণঠাসা হয়ে পড়লে সেনাবাহিনী সেখানে জনতার উপরে আক্রমণ চালাইছে, অগণিত গুলি ছুটছে এবং এতে অজস্র মানুষ হতাহত হয়েছে। 7 নাম্বার পয়েন্ট, যখন সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তখন কমান্ড এবং নিয়ন্ত্রণ কাঠামো স্পষ্টভাবে সংজ্ঞায়িত হওয়া প্রয়োজন। সাধারণত এই ধরনের অভিযানে সুপিরিয়র ফোর্স অর্থাৎ সেনাবাহিনী নেতৃত্ব দেয়। তবে 2024 সালের জুলাই আগস্ট মাসে সেনাবাহিনী অধীনস্থ বাহিনী হিসেবে কাজ করছিল নাকি তারা নিয়ন্ত্রণ গ্রহণ করছিল সেটা তাদের বক্তব্যে স্পষ্ট না। এছাড়া এই অভিযান পরিচালনার জন্য কোন যৌথ কমান্ড সেন্টার গঠিত হয়েছিল কিনা সে বিষয়ে সেনা সদর নিশ্চুপ থেকে কোন একটা বড় সত্য আড়ালে রাখতে চাইছে। গত বছরের আন্দোলন বিক্ষুব্ধ সময় জুলাই মাসের 3য় সপ্তাহের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ক্যান্টনমেন্টগুলোকে কেন্দ্র করে সেই অঞ্চলের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় সাধন এবং নেতৃত্ব প্রদানের দায়িত্ব অর্পিত হয়েছিল সংশ্লিষ্ট জিওসিদের উপরে। আমার বিনীত প্রশ্ন, এই বিষয়ে জেনারেল সাহেবেরা তাদের প্রতিক্রিয়াপত্রে এখন কেন কোনো কথা বলতেছেন না? 8 নাম্বার, সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। যখন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আওয়ামী লীগ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো একত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিশেষ করে যাত্রাবাড়ি এলাকা সাফ করতে যৌথ অভিযান পরিচালনা করে, সেনাবাহিনী নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেখান থেকে দমনকারীদের সামরিক কৌশলগত সহায়তা প্রদান করছিল, যাতে পুলিশ, র্যাব সহ মাঠে নামা অন্যান্য নিপীড়নকারী শক্তিগুলো নিরাপদে আন্দোলনকারীদের উপরে সারাশি আক্রমণ চালাইতে পারে। সেদিন বিক্ষোভরত শিক্ষার্থী জনতার উপরে চালানো অভিযানে সেনাবাহিনী প্রাণঘাতী গুলি ছুড়ছে, সেখানে তারা বহু প্রতিবাদকারীকে হতাহত করে ছত্রভঙ্গ করছে। 9 নাম্বার, 2024 সালের 22 জুলাই সেনাপ্রধান যাত্রাবাড়ি পরিদর্শন করেন। সেখানে 17 থেকে 21 জুলাইয়ের মধ্যে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়। জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গিয়ে ঘোষণা করেন হাইওয়ে ক্লিয়ার্ড, যা স্পষ্টতই প্রমাণ করে এই অভিযান তার নেতৃত্বে পরিচালিত হয়েছে। অথচ তারাই দাবি করতেছে খুনি হাসিনা নাকি সেনাবাহিনীকে শুধুমাত্র জনপ্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন করছিল। যদি তাই হয় তাহলে সেনাপ্রধান এই ক্ষেত্রে তার সীমার অতিরিক্ত আচরণ করে দেশের প্রচলিত আইন কানুন এবং রাষ্ট্রাচার লঙ্ঘন করছেন। সেদিন তার যাত্রাবাড়ি পরিদর্শন এবং একই সময় সেখানে আইজিপি এবং র্যাবের মহাপরিচালকের উপস্থিতিকে একটা কাকতালীয় ঘটনা হিসেবে দেখানোর অপচেষ্টা হয়েছে, যা থেকে বোঝা যায় তারা এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে এবং জাতিসংঘকে বোকা এবং নির্বোধ মনে করে। 10 নাম্বার, সেনা সদর দপ্তরের প্রতিক্রিয়া 2(1) অনুচ্ছেদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। তবে এটা গুরুত্বপূর্ণ যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো অভিযান সংক্রান্ত আদেশ বা অপারেশনাল অর্ডার জারি করে না। এই দায়িত্ব সশস্ত্র বাহিনী বিভাগের উপরে ন্যস্ত। তথ্য বিশ্লেষণ করে মনে হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে পিএসও এএফডি-কে হয়তো পাশ কাটায় দেওয়া হয়েছে। হয়তো সেই সময় এএফডির কোনো ভূমিকাই ছিল না, কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এএফডিকে। 11 নাম্বার, জনপরিসরে প্রদর্শিত বিভিন্ন ভিডিওতে সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু কর্মকর্তা এবং সদস্যদের দ্বারা পরিকল্পিত টার্গেট কিলিং এর নির্মম দৃশ্য দেখা গেছে। এছাড়া 2টা ব্রিগেডের কমান্ডারকে গণমাধ্যমের সামনে খুবই উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। যদিও সেনাপ্রধান এই সকল দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক তদন্ত, আদালত, কোর্ট অফ ইনকোয়ারি গঠনের খবর পাওয়া যায়নি। তারা এখনো সামরিক বাহিনীতে কাজ করতেছে। বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি, ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থী আছে, সমস্ত যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত, দেশকে যারা নিশ্চিন্ত করতে চায় তারাই করতে চেয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমূলে মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি। আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি অলরেডি 72 আওয়ার্স আমরা পার করেছি এবং জনমন স্বস্তি এসছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, প্রশিক্ষিত পেশাদার বাহিনী। আমরা আমাদের কার্যপরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি যে দুর্বৃত্তদেরকে নির্মূল করা এবং জনমন স্বস্তি ফিরে নিয়ে আসা, সেটা আমরা ইনশাআল্লাহ
উন্নয়নের পক্ষে করবো এবং জনমনে দ্রুতই স্বস্তি ফিরে আসবে বলে আশা করি। 12 নাম্বার, যখন বিজেপি, র্যাব, পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলা নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করতেছিল, তখন সেখানে উপস্থিত সেনাবাহিনী খুন এবং জখমকারীদের কর্মকাণ্ডে কোনো একটা ক্ষেত্রেও বাধা দেয়নি। উপরন্তু দেখা গেছে সেখানে সেনাবাহিনীর উপস্থিতি এই সমস্ত খুনে বাহিনীকে হত্যাযজ্ঞ চালাইতে বেপরোয়া উৎসাহিত করে তুলছে। মোতায়েনকৃত সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালনরত বাহিনীগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করছে। তারা নিরস্ত্র মানুষের উপর সংগঠিত হত্যাকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। 13 নাম্বার, বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার চূড়ান্ত ধাক্কা আসে 2024 সালের 5ই আগস্টের পর, যখন সেনাবাহিনী আনুমানিক 626 জন অভিযুক্ত হত্যাকারী এবং অপরাধীকে নিরাপদ আশ্রয় এবং পালিয়ে যাওয়ার সুযোগ দেয়। এই অভিযুক্তদের মধ্যে ছিল রাজনৈতিক নেতা, বিনা ভোটে নির্বাচনের এমপি, মন্ত্রী হওয়া কিছু দাগি লোক এবং র্যাব এবং পুলিশের উচ্চ পদস্থ কিছু চিহ্নিত কর্মকর্তা। এদের অনেকেই জুলাই আগস্টে দেশব্যাপী সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। উচিত ছিল আলোচ্য অপরাধীদের আইন, আদালত এবং বিচারের হাতে তুলে দেওয়া, যাতে দেশের ন্যায় বিচারের নতুন ধারার সূচনা হতে পারে, কিন্তু কিছুতেই সেটা নিশ্চিত করা সম্ভব হয়নি এই সেনাপ্রধানের জন্য। 14 নাম্বার, মানবাধিকার লঙ্ঘনকারীদের সুরক্ষা দেওয়ার যে অপচেষ্টা সেনাবাহিনী চালাচ্ছে তা আইন অমান্যকারী কর্ম, যা শাস্তিযোগ্য অপরাধ। জাতিসংঘের প্রতিবেদনে উপস্থাপিত প্রমাণসমূহ মোকাবেলা করার লক্ষ্যে সেনাবাহিনী কোন ধরনের স্বতন্ত্র তদন্ত সম্পন্ন বা পাল্টা প্রমাণ উপস্থাপন না করেই আলোচ্য রিপোর্ট সরাসরি অস্বীকার করে ফেলছে। জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনটা ব্যাপক সাক্ষাৎকার, ফরেনসিক বিশ্লেষণ, ভিডিও প্রমাণ এবং বিশদ নথিপত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর বিপরীতে সেনাবাহিনী তাদের সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে কোন স্বচ্ছ স্বাধীন তদন্ত পরিচালনা করেনি। এই ধরনের তদন্ত ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে জাতিসংঘের প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করা ভুল, উদ্দেশ্য প্রণোদিত এবং দায়িত্বজ্ঞানহীনতা। না হলে তিনি বা তারা এমন কাজ করতেন না। এই প্রতিবেদনকে অন্ধভাবে নাকচ করার মাধ্যমে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার পরিবর্তে সেনাবাহিনী ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদেরকে রক্ষা করেছে। এটি মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি সেনাবাহিনীর প্রতিশ্রুতি সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলে। সরকার চালাইতে দল লাগে। হ্যাঁ, বাংলাদেশের গত 54 বছরের ইতিহাস তাই বলে যে যখন সরকারে ছিল মাঠে তার কর্মীরা হেডম দেখায়া সরকারের পাশে ছিল। বর্তমান সরকারের পাশে কি কেউ নাই? বাংলার জনগণ কি নাই? আছে। কারা আছে? আমি তো মনে করি শিবির আছে, এনসিপি আছে, জামাত ইসলাম আছে, ইসলামিক ঐক্যজোট সবাই আছে। আর কে কে আছেন সামনে চলে আসেন, পিছায়া করবেন। ট্রেন কিন্তু হুইসেল দিয়ে দিছে, নির্বাচনের ট্রেন হুইসেল দিয়ে দিছে, তাড়াতাড়ি উঠেন, না উঠলে ট্রেন মিস করবেন। আসসালামু আলাইকুম। সোহেল তাজের মতো আর কি, বুঝছেন, এই যে বডি সোহেল। হ্যাঁ, আজকে কথা হবে কষ্টের, কথা হবে কষ্টের। কেন আমরা বুঝতেছি না, কেন বুঝতে পারতেছি না? হ্যাঁ, এখন লাশের রাজনীতি আরম্ভ হয়েছে। লাশ কিন্তু অনেক করছে, গত 7 মাসে অনেক লাশ করছে। কে কোন দলের এগুলা নিয়ে কথা বলবো না। লাশ মানে মানুষ, মানুষ মারা গেছে ভাই, সোজা কথা। এখন মানুষ মারা যাচ্ছে, এ তো কি খুশি না কেউ? হ্যাঁ, এই যে কয়েকদিন আগে দেখলেন না, মসজিদের ভিতরে 3 জন ধরা পড়ছে, 2 জন অ্যারেস্ট হয়েছে আশুলিয়া থেকে। মেইন যে তারে ধরছে সে কোন রাজনীতি দলের জিজ্ঞেস করছিল সাংবাদিকরা পুলিশকে। ওনারা বলছে যে না, পুলিশ ছিল না, ওইটা বোধহয় ছিল র্যাব। বলছে যে এটা এখনো আমরা বের করতে পারি নাই, মাত্র ধরলাম, তাদের জিজ্ঞাসাবাদ করে পরে জানাবে। দেশে এই অবস্থায় তো চলতেছে। কিন্তু এই যে 3 জন মসজিদের ভিতরে জীবন দিল, তাদের মুন্ডু আলাদা করে ফেলাইলো, এতেও কিন্তু কোনো লাভ হইল না। বহুভাবে চেষ্টা করা হচ্ছে, কোনো লাভ হচ্ছে না, কোনো অ্যাঙ্গেলেই না। কখনো আনসার লীগ হইয়া, কখনো রিক্সা লীগ হইয়া, এখন ঠেকছে লাকি লীগে। ওই যে লাকি নামের ওই মেয়েটা মাঠে নামছে। এর আগে একজনকে দেখাইছি কত ভিডিওতে। হ্যাঁ, ওই যে সিগারেট নিয়ে নামছিল। এরা হলো শাহবাগী। হ্যাঁ, এদেরকে চিনার সবচেয়ে সহজ উপায় কি জানেন? এদের পাশ দিয়ে যখন যাবেন তখন না পচা ইলিশের গন্ধ পাবেন, পচা ইলিশের গন্ধ, তখনই বুঝবেন এই হলো এই শাহবাগী। এটা হলো ডেঞ্জারাস মাল ভাই, ডেঞ্জারাস মাল। এই লাকি আবার বাইরেছে। কালকে মধ্যরাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান হয়েছে, মিছিল হয়েছে, শান্তিপ্রিয় ভাবে, মারামারি করে না পুলিশের সাথে। হ্যাঁ, লাকির বিরুদ্ধে, লাকিকে গ্রেফতার করতে হবে। এই যে এখন অনেক ধর্ষণ কাহিনী শুনতেছি আমরা,
এটাও কিন্তু একটা ষড়যন্ত্র, বিশাল ষড়যন্ত্র। 21 টিভির একটা প্রতিবেদন দেখেন আপনারা, আমি কিছু অংশ দেখাই দিতেছি। বর্তমানে ছাত্রলীগ, যুবলীগ ওরা তো পলাতক থেকে মনে করেন যে লুকায় লুকায় থেকে নির্দেশ করে, গ্রুপ বাইদা তোমরা চিন্তাই করো, চুরি করো। তারা বলে তোমরা করো, এখন সময় আছে, এখন করে নাও, পড়ার করতে পারবা না। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরাই চাচ্ছি যে কিছু কিছু ভিডিও ভাইরাল হোক, বা আমরাই ভাইরাল করতে চাচ্ছি। আমরা এইগুলো এই জন্য প্রকাশও করছি, যে নারীদের সাথেও করছি, আমরা ওপেনলি চিন্তামিতে এগুলো আর কি করাচ্ছি বা করছি। এটা করছি আমরা যাতে দেশে একটা আতঙ্কিত থাকে, মানুষ একটা আতঙ্ক হয়ে যায় যে এখন দেশটা কেমন, আর শেখ হাসিনা থাকতে দেশ আমরা ভালো ছিলাম। যারা পালাইছে তাদের সাথে কথা হচ্ছে, ইনান ভাই, সাদ্দাম ভাই, আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, গ্রুপে সবার সাথে কথা হয়, যোগাযোগ হয়, তো ওনারা নির্দেশ করে, আমরা ওই অনুযায়ী করছি। বিভিন্ন এলাকার কিছু নেশাগ্রস্ত লোক আছে, তাদেরকে আমরা ইউজ করতেছি, বা তাদেরকে কিছু নেশা আর কি, যারা যে যা নেশা করে, কেউ ফেন্সিলিট খায়, কেউ মদ খায়, তাদেরকে ওগুলা দিচ্ছি, সাথে কিছু টাকাও দিচ্ছি। আমরা যা বলছি তাই করছে। তাদের নির্দেশনাটা হচ্ছে যেমন দেশকে একটা নাড়াচাড়া দেওয়ার আর কি। এখন এই সরকারকে একটা নাড়াচাড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমাদের নেতৃত্ব এখন শেখ হাসিনা দেশে নেই, তো আমরা যারা আছি সবাই মনে প্রাণে বিশ্বাস করি তার যে সেই এখন সরকার, সে এক সময় দেশে ফিরবে, বা আমরা কিছু একটা করার চেষ্টা করছি তাকে ফেরানোর জন্য। হ্যাঁ, এটা আমাদের আত্মবিশ্বাস যে আমাদের নেত্রী দেশে ফিরবে। সব বলে দিছে কেন হচ্ছে, কারা করাচ্ছে, কাদের হাতে টাকা আছে, যার হাতে টাকা সেই তো ভাই সব কিছু। কিন্তু একটা লাশ দরকার। কার লাশ? সাধারণ মানুষের না, পুলিশের লাশ দরকার। একটা পুলিশের লাশ দরকার তাদের। কেন দরকার একটু পরে বলতেছি। এর আগে একটা ঘটনা আপনাদেরকে মনে করায় দিই। হ্যাংলা পাতলা এক পুলিশ ভাই, মাথার ক্যাপটাও বুঝছে বেশ বড় বড় লাগতেছিল, মাথার মধ্যে ওনার ঢিলা হইতেছিল, এভাবে ঝুইলা আসছিল। উনি একটা লাঠি নিয়া একবার খাম্বায় বাড়ি মারতেছিলেন, একবার রাস্তায় বাড়ি মারতেছিলেন। কোন জনগণের গায়ে একটা বাড়িও মারে নাই। খাম্বায়, রাস্তায় মাইরা সবাই ভয় দেখায়া মিছিল ভাইগা দিছে ভাই। তারপরে সবাই তার প্রশংসা করছি, দেশ থেকে বিদেশ থেকে সবাই তাকে নিয়ে কথা বলছি, এবং পুলিশও তাকে পুরস্কার দিছে, সম্মান জানাইছে। পুলিশের একটা পজিটিভ ইমেজ মানুষের কাছে চলে আসলো। সবাই মিলে আমরা সহযোগিতা করলাম। হ্যাঁ, পুলিশ তার কাজে ফেরত আসলো। পুলিশ কাজে ফেরত আসার পর কার হিংসা হইতে পারে বলেন তো? কার ভিতরে আগুন জ্বলতে পারে বলেন তো? হ্যাঁ, তাদের গায়ে আগুন জ্বালা ধরে গেল। তারা বহু চেষ্টা করছে, বহুভাবে। বর্ডারে দেখেন নাই কিভাবে আমাদের জনগণ, বাংলার জনগণ কিভাবে উত্তর দিছে? তা কাস্তে হাতে নিয়ে, ধান কাটার কাস্তে নিয়ে চলে গেছে, বন্দুকের বিরুদ্ধে দাঁড়ায় গেছিল। খেয়াল আছে? ওই যুদ্ধে কিন্তু আমরা জয় হয়েছে, কারণ তারা পিছিয়ে হয়ে গেছে। তারপর ওই যে তার কাটার মধ্যে বদল টতল ঝুলাইয়া ক্যামোফ্লেক্স কইরা মানুষকে বোকা বানাইবার চেষ্টা কইরা দূরে সইরা গেছে। ওরা বুঝা ভালাইছে একজনকে সরাইতেই হবে, যেভাবেই হোক সরাইতে হবে তাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। একে না সরাইলে এই দেশে আর কোনো কিছুই করতে পারবে না। হায় হায়, ওরা তো 35 টাকা কেজি পেঁয়াজ খায়, 100 টাকায় 3 কেজি পেঁয়াজ খায়। হায় হায়, 4 কেজি আলু খায় 100 টাকায়। ওদের তো ভাই অন্তর জ্বালা শুরু হয়ে গেছে, সরাইতেই হবে তাকে। কেন সরাইবে জানেন? নাইলে ওরা এখানে কিচ্ছু করতে পারবে না। ওরা মনে করতেছে কোন দলের কান্দে ভর দিয়া এই দেশে ঢুকবে, পারবে না, পারবে না। এই যে রাজনীতিটা কি করলো জানেন? ধর্ষণ রাজনীতি। যারা ধর্ষণ করছে তারা কি কেউ বাইরে আছে বলতে পারবেন? কেউ বাইরে নাই, সবাই জেলে। এবং যে মামলাগুলা চলতো মাসের পর মাস, 180 দিন, 200 দিন, 500 দিন, সেইটাকে নিয়ে এসে 120 দিনে, এবং 15 দিনের মধ্যে যে আয়ু থাকবে এই মামলা তাকে চেঞ্জ করা যাবে না, এই মামলা সেই চালাবে, এই নিয়মও করছে। এবং 15 দিনের মধ্যে কোর্টে রিপোর্ট দিতে হবে। আর কি করবে ভাই? এখন সবাই মিলা যায়া যমুনায় হানা দিবেন। যমুনায় হানা দিবেন। আমি যা কোথাও রেপ করছি, শিশু ধর্ষণ করছি, এটা ইউনূস স্যারের কি দোষ? ওনার তো একটাই কাজ, আমারে ধৈর্য নিয়ে ফাঁসিতে ঝুলানো, বিচারের অধীনে দিয়ে দেওয়া, তাই তো করতেছে। তারপর কেন এখানে যাইতে হবে? দেখেন, এই ধর্ষণ ব্যাপারটা নিয়ে কিন্তু
সব জায়গায় কিন্তু মিটিং হয়েছে, মিছিল হয়েছে। খেয়াল করে দেখেন, পুরো বাংলাদেশের থেকে মানববন্ধন হয়েছে এবং আমাদের সিনেমাতেও হয়েছে, কিন্তু সিনেমাতেও হয়েছে, সবাই এটা প্রতিবাদ করছে। এই প্রতিবাদটা তো মাইনা নিছে সরকার। মাইনা যদি নাই নিবে, আইনকে সংশোধন করলো কিভাবে বলেন, এবং প্রত্যেকটা আসামিকে ধরলো কিভাবে বলেন, এবং যারা আপনারা আন্দোলন করছেন কোথাও কি পুলিশ যায় লাঠি চার্জ করছে? একটা প্রমাণ দিতে পারবেন? একটা ভিডিও প্রমাণ দিতে পারবেন? দিতে পারবেন না। কিন্তু গত পরশু দিন কেন এই ঘটনা ঘটলো? কেন এখানে লাঠি চার্জ হলো? তোমরা কেন এখানে যমুনার ভিতরে সবাই মিলা যাওয়া, শত শত লোক? দেখেন, এখানে 144 ধারা জারি থাকে, প্রেসিডেন্টের বাড়ির সামনে 144 ধারা থাকে, প্রধান উপদেষ্টার বাসার সামনে। এইটাই নিয়ম, সারা জীবন এই নিয়মে চলে আসছে। এটা নতুন কোনো নিয়ম না, যার জন্য ব্যারিকেড দেওয়া থাকে, তাদেরকে আটকাইছে। পুলিশ ভাই বলছে কি সুন্দর ভাবে, আপনারা ভিডিওটা দেখেন, যে আপনারা 3 থেকে 4 জন আসেন, কি বলতে চান লিখিত চলেন, আপনাদের ভিতরে নিয়ে যাই। সবাইকে তো আমি যাইতে দিতে পারি না, 144 ধারা তো এখানে চলতেছে, কিন্তু তারা সবাই যাবে। এরপরে কি করলো জানেন? ধাক্কা ধাক্কি। তারপরে হঠাৎ পুলিশের গায়ে হাত। আপনারা ভিডিওটা ভালো করে দেখেন, পুলিশ গায়ে হাত তোলে নাই। কেন তুলবে? এর আগে তো পুলিশ লাঠি চার্জ না কইরা খাম্বায় বাড়ি দিয়া, রাস্তায় বাড়ি দিয়া পুরস্কার পাইছে ভাই। ওই পুলিশ কেন আবার সেখানে লাঠি তুলবে? ওটা তো মানবিক পুলিশ, মানব পুলিশ। সেই মানব পুলিশকে দানব বানাইতে চায় কারা জানেন? ওই যে যাদের কাছে টাকা আছে, সম্পত্তি আছে, ধন দৌলত আছে, তারা টাকা ছাড়তেছে। মানি ইজ বিগ পাওয়ার। সবসময় বলি না, গান টান কিচ্ছু না ভাই, টাকা টাকা। আপনি গান দিবেন আমাকে মারার জন্য কাউকে, আমি তাকে তার 4 ডবল টাকা দিয়ে দিব। আপনি যা দিবেন তার 4 ডবল দিয়ে দিব। আপনারা বাইরে দিবে উল্টা। টাকা এমন একটা পাওয়ার, আর ওই টাকার পাওয়ার নিয়ে কিন্তু এখন নামছে হিরোইনচি, গাঁজাখোর, মদখোর, বাড়াখোর। এই যে রাস্তায় ঘুরতো যারা, ভবে ঘুরে, তাদেরকে কাজে লাগাইতেছে। তারা তো হুশে নাই ভাই, তাদেরকে প্রচুর টাকা দিতেছে, তারা নেশা করতেছে এবং তারা মাঠে এই অপকর্মগুলো করতেছে। এবং কেউ কাউরে মানতে চাইতেছি না বইলাই জানেন, পুলিশের উপরে হামলা কইরা দিল। কয়েকটা পুলিশ ভাই রাস্তার মধ্যে পইরা গেছে, একজন বুকের মধ্যে ব্যথা পাইছে ভাই, ভয়াবহ, হাসপাতালে আছে। কেন এটা করলো পুলিশের সাথে, এটা আপনাকে বুঝতে হবে, টাইমটা বুঝতে হবে, তারিখ বুঝতে হবে। 13 তারিখে জাতিসংঘের মানব অধিকারের প্রধান এবং ওনার একটা টিম ঢাকায় আসতেছে। 13 তারিখ সকালে, 9-10 তারিখ থেকে শুরু হয়েছে। ওই যে মানবিক পুলিশকে যদি দানবিক করা যায়, খেপায় তোলা যায়, তারা লাঠি চার্জ করবে। আর লাঠি চার্জ করার সাথে সাথে ওই ফুটেজ দেখেন, আওয়ামী লীগের পেজ থেকে সঙ্গে সঙ্গে শেয়ার করা হয়েছে। বুঝানেন, সঙ্গে সঙ্গে ভারতের মিডিয়া চিৎকার করে বলা শুরু হয়েছে, ওই যে স্বৈরা শাসক, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার স্বৈরা শাসক, পুলিশ দিয়ে সাধারণ জনগণের উপরে লাঠি পেটা করতেছে। এইটা প্রমাণ করার জন্য এই কাণ্ডগুলা ঘটানো হইতাছে, ওই লাঠিরে মাঠে নামানো হয়েছে। এগুলা আপনাদের বুঝতে হবে। ইউনূস স্যারকে আপনারা ফেল করাই দিবেন, ইউনূস স্যারকে আপনারা পরাজিত করে দিবেন, এত সোজা। বিদেশিদের মাথা ভাইরে, কোন দেশে প্যাচ লাগানোর জন্য এদের মাথা কোন লেভেলে কাজ করে। আমি আইএসপিআর, আমাদের সেনাবাহিনীর যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, তাদেরই বিজ্ঞপ্তিটা দেখার পর আমার কাছেও এই চিকন কথাটা মাথায় আসছে। চিকন কথাটা গেল 2-3 দিন আগে কি বলা হয় যে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যে 5ই আগস্ট বা 4ই আগস্ট সেনাবাহিনী কেন পরিবর্তিত অবস্থায় আসলো, জাতিসংঘের আপনার কি বলা হয় যে মানবাধিকার যিনি দেখাশোনা করেন কমিশনার আছেন, হাই কমিশন ভলকার তুর্ক একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ একটা বার্তা পাঠাইছিল, যদি তারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, গুলি চালায় বা অবস্থান নেয়, তাহলে জাতিসংঘ মিশনে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, এরকম একটা চাপ তৈরি করা হয়েছিল। তার এই বক্তব্য রাতারাতি ভাইরাল। জনগণের প্রশ্ন ছিল, তার মানে সেনাবাহিনী জাতিসংঘের চাপে কি এরকম পরিবর্তন হলো? জনগণের প্রতি ভালোবাসা ছিল না? এবার আসেন, আমাদের সেনাবাহিনী একটা বিজ্ঞপ্তি দিয়েছেন এটার এগেনস্টে, এমনকি সেনাবাহিনীর এই বিজ্ঞপ্তিটাতে যথেষ্ট যৌক্তিক কিছু পয়েন্ট আছে। সেনাবাহিনী বলছে, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটা অনুষ্ঠান হার্টকে জুলাই আগস্ট নিয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের একটি সংবাদ প্রচার করা হয়।
তো আমাদের সেনাবাহিনী ওই মন্তব্যগুলোর ব্যাপারে তারা কিছু পাল্টা কাউন্টার করেছে। তারা বলছে এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এই বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। তার মানে ভলকার তুর্ক যা বলছে এটা সেনাবাহিনী স্পষ্ট প্রত্যাখ্যান করছে যে সেনাবাহিনী সরাসরি, যেটা ভলকার তুর্কের বক্তব্য, তিনি সেনাবাহিনীকে বার্তা পাঠাইছিলেন, তার বক্তব্য ভিডিও রেকর্ডে। আমাদের সেনাবাহিনী বলছে যে সরাসরি সেনাবাহিনী এই ধরনের কোনো বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এই সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। এই কিন্তু চিকন প্যাচটা আমরা অনেকেই বুঝি নাই। জাতিসংঘ হয়তো সরকারকে নক করছে, সরকার সেই বার্তা সেনাবাহিনীকে দিছে কিনা, দেয় নাই। জাতিসংঘ সরাসরি সেনাবাহিনীকে ডিল করে নাই। এখন সরকারকে দিলে কি সরকার দিবে? ওই মুহূর্তে জীবনও না। সেনাবাহিনীর বক্তব্য, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং আইনের শাসন, মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি করে এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। আর 2024-এও আপনার আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে, পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই তারা কাজ করেছে। আচ্ছা, এখন আমাদের সেনাবাহিনীর বক্তব্য, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ককে গুরুত্বের সাথে মূল্যায়ন করে আরো বিভিন্ন বক্তব্য তারা দিয়েছেন। তবে এইখানে চিকন পেস্টা, ভলকার তুর্ক কি মিথ্যা কথা বলবে? এটা তো একটা বিষয়, তিনিও মিথ্যা বলবেন না, এটা আমরা একটা আইডিয়া করতে পারি। সেনাবাহিনী না, তারাও মিথ্যা বলেন না। তাহলে প্রশ্ন হচ্ছে কোথায়? হয়তোবা তৎকালীন প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অথবা আমাদের ডিফেন্স মিনিস্ট্রিকে জাতিসংঘ থেকে বার্তা পাঠানো হয়েছে, সেই বার্তা সেনাবাহিনী পর্যন্ত পৌঁছায়নি। সেনাবাহিনীর দাবি এটা, সেনাবাহিনী যা করছে দেশের এবং জনগণের স্বার্থে তারা করছে, এর বাইরে কিছু না। ভালো থাকুন। প্লট জালিয়াতি, হাসিনা রেহনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিট। কত বড় লজ্জার ব্যাপার। দেখেন, এই পরিবারটা কোনো কিছু বাদ রাখছে না, তাদের পরিবারের সব সদস্যরা বিদেশের নাগরিক। এই যে ছবি, রেহানার মেয়ে টিউলিপ, তারপরে পুতুল, সজীব বজের জয়, তারপরে ববি সিদ্দিক, সব হচ্ছে তারা বিদেশের নাগরিক। তাদের সেখানে অঢেল সম্পদ। তারপরেও দেশের যেই মধ্যবিত্ত যারা সরকারি বেসরকারি চাকরিতে আছে, যাদের মানে জমি কেনার সামর্থ্য নেই, বাড়ি করার ক্ষমতা নেই, তাদের জন্য এই উত্তরা, পূর্বাচল, এসব জায়গাগুলি রাজক সরকারিভাবে মানে অ্যাকোয়ার করে এবং তারপরে প্লট বানায় বিক্রি করে। এইগুলির মধ্যেও তাদের হানা দিতে হয়েছে, মানে কোনো কিছুই বাদ রাখছে না। মানে এদের লোভের মাত্রা কি পরিমাণ দেখেন। প্রত্যেকে 10 কাঠা করে, মানে সর্বোচ্চ যে 10 কাঠা আছে, 3 কাঠা, 5 কাঠা, 7 কাঠা, 10 কাঠা, সেখানে তারা 10 কাঠা করে এই 10টা প্লট, 6-10কে 60 কাঠা নিয়ে বসে আছে। কি করবে তারা? বাড়ি বানাবে, থাকবে, সাধারণ নাগরিক হবে না। এটা হচ্ছে লোভ। আমার সব লাগবে, এই সব লাগবে যে আজকে তাদের বিষয়টা সামনে প্রকাশ হয়ে গেছে। তারা কিন্তু তারা ক্ষমতায় থাকতে কখনো বলেনি যে আমরা সাধারণ নাগরিকের মতন পূর্বাচলে বসবাস করবো, সুতরাং আমরা প্লট নিচ্ছি, আপনারা কিছু মনে করেন না, এটা কিন্তু বলেনি তারা। এখন সব বের হচ্ছে। এখন তো আর হাসিনা সরকার নেই, ইউনূস সরকার ছাড় দেবে কেন? ইউনূস সরকারকে 15 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসকে শান্তিতে থাকতে দিচ্ছে একদিনের জন্য। যেইভাবে মানে পেঁচাইতে আইন আদালতকে ব্যবহার করতে আর কয়েকদিন থাকলে তো ডক্টর ইউনূস এই যে ফ্রান্সে ছিল, ফ্রান্স থেকে এসে যে তিনি রাষ্ট্র ক্ষমতা নিলেন, রাষ্ট্র ক্ষমতা নিতে হতো না, ওনাকে ঢুকতে হতো ওই জেলের ভাত খাওয়া ছাড়তো শেখ হাসিনা। এতই নিষ্ঠুর, নির্মম এবং অমানবিক এবং প্রতিহিংসামূলক তার মনোবৃত্তি। রাজধানীর পূর্বাচল প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6 মামলা চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। সোমবার এক ব্রিফিংয়ে এসব চার্জশিট দেখলে কথা জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে বলে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব পালন করে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে নিজের মালিকানায় এবং তার পুত্র, কন্যা, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট ও আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে, মানে সব সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বরাদ্দ সংক্রান্ত আইন ও বিধি লঙ্ঘন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সহায়তায়
6 জনের অনুকূলে 60 কাঠা বরাদ্দ দেওয়ার অপরাধে 6টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযুক্ত তারা হচ্ছেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা সিদ্দিক, তার মেয়ে পিউলি রিজওয়ানা সিদ্দিক। দেখেন সে একটা বিদেশি এমপি, বিদেশি নাগরিক বলতে গেলে, একটা ব্রিটিশ এমপি, তাকে টেনে এনে এই যে পূর্বাচলে 10 কাঠা প্লট দেওয়া কেন? তারপরে ওই সাভারে না গাজীপুরের দিকে দেখলাম বাগান বাড়ি পাওয়া যাচ্ছে কেন? এই সমস্ত এগুলো হলো ইত্রানি। আরেকজন হচ্ছে আজমিনা সিদ্দিক। এছাড়া গণপূর্ত রাজুকের বেশ কয়েকজন কর্মকর্তা আছেন আমাদের। দেখেন এই যে মানে কি বলবো, মানে আস্তে আস্তে অনেক কিছু বেরোবে। সরকার তো আসলে এখনো সেটেল না, আমার মনে হয় নিজেদের মধ্যে অস্থিরতা, কাজের সমন্বয় নেই। তো যদি ঠিক মতন ওয়ার্ক করতো তাহলে আরো অনেক কিছু বেরোতো, কিন্তু সেইটা হয়তো বেরোবে আস্তে, জানা যাবে সবকিছু। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। এখনো যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।